গঙ্গা কি পারবে রাধা মাধবের মন্দির অব্দি পৌঁছাতে রথ নিয়ে? হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে আজকের এই পর্বে। ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন, শুরু থেকে শেষ অব্দি দেখুন। এইদিকে দেখা যাচ্ছে যে গঙ্গা তার সঙ্গবাঙ্গদের নিয়ে রথযাত্রার রুমে চলে এসে পিছনের ঘরটিতে এসে দেখে রথের উপরে অনেক ধুলো জমে আছে। তখন সকলে বলে যে এই ধুলো কে পরিষ্কার করবে? তখন গঙ্গা বলে, সমস্যা কি, আমি তো আছি, আমিই পরিষ্কার করে দিব এই ধুলো। পিছন থেকে সেই সব ঘটনাগুলো শুনে থাকে শালময়। শালময় গিয়ে তার কাকিকে ডেকে নিয়ে আসে। কাকি দেখো, তারা রথযাত্রার রথ সাজাচ্ছে, তোমার বারণ সত্ত্বেও তারা এই কাজটি করেছে। তখন গঙ্গাকে এসে সিন্ধুজা অনেক কথা শোনাতে থাকে। কে তোমাকে এত সাহস দিল? কেন তুমি এই কাজগুলো করছো? তুমি কার অনুমতি নিয়ে এসব করছো? আমি রথযাত্রা বন্ধ করছি, তারপর তোমার এত সাহস কি করে হয় যে তুমি এই রথযাত্রার রথটা সাজাও, বের করতে যাও? তখন সিন্ধুজা একে একে করে উদয়কে আর লালিকে রূপালীকে কথা শোনাতে থাকে। তারা বলে গঙ্গা এই বাড়ির বউ, তারও অধিকার আছে এসব করার। এই শুনে তো সিন্ধুদার মাথায় রক্ত চেপে যায়। ও কেন এত কথা বলবে? তখন তার ভাসুর এসে বলে যে মেজো বৌমা, তুমি এরকম হচ্ছ কেন? তোমার তো এরকম হওয়ার কথা ছিল না, তুমি করো না। গঙ্গা এত বছর পর এই উৎসবটা পালন করতে চেয়েছে, তা তুমি বাধা দিচ্ছ কেন? একটু সুন্দরভাবে করতে দাও না, সম্পূর্ণ হোক পুরো কাজটা। সকলে মিলে আনন্দ উৎসব করি আমরা, এমন রথের দিনে এত ঝামেলা করো না। বৌমা তুমি তো জানো এই বাড়িতে আগে রথযাত্রা হতো, তুমি তো রথযাত্রাটা বন্ধ করেছো, এখন সকলে মিলে একটু আনন্দ করতে চাচ্ছে, করুক না এই রথযাত্রার মাধ্যম দিয়ে। তো একটা না একটা কিছু তো উৎস লাগে আনন্দ করার জন্য। তখন এইদিকে দেখা যায় যে সিন্ধুটা তার কথা অটট থাকে, কেন রথযাত্রা বের হবে, কেন এসব করবে। তখন গঙ্গাকে কথা শোনাতে থাকে শালময়ী। শালময়ী বলতে থাকে, তোমার এত সাহস, তুমি কাকিমার কথা অমান্য করেছো? তখন সিন্ধুজা বলে, এই বাড়িতে শুধু একমাত্র একজনই আছে আমাকে সম্মান করে, সে হলো শালময়ী। শালময়ী তো এই শুনে মনে মনে অনেক খুশি হয়। তখন গঙ্গা বলে যে, ম্যাডাম একটা কথা বলবো, আপনি কিছু মনে করবেন না। আপনি এত কিছু জানেন না রথযাত্রার ভগবান রোমে থাকলে অমঙ্গল হয়? আপনি এই প্রশ্নের উত্তর দিন। তখন বলল যে ও এমন এমন প্রশ্ন করছে, আমি তো এগুলোর উত্তর দিতে পারবো না। অর্জুনের বাবা এসে বলে যে তুমি সিন্ধুজা এরকম করো না, সবাইকে একটু আনন্দ উৎসব করতে দাও। তোমার যদি বিন্দু পরিমাণ আমার প্রতি সম্মান থাকে, তাহলে তুমি এই পুজোতে অংশগ্রহণ করবে। তোমার কারণে আমি দাদার কাছে বারবার ছোট হই, এতদিন আমি তোমাকে কিছু বলিনি, কিন্তু এখন বলতে আমি বাধ্য হচ্ছি। আমার সম্মানের কথা যেখানে সেখানে তুমি চিন্তা করে হলো এখানে তুমি উপস্থিত হবে। শালমী তখন গঙ্গাকে কথা শুনে এখান থেকে চলে যায়। তখন অর্জুনের জেঠুমশাই বলে, অর্জুন তোর মা থাকতে সকল উৎসবগুলো অনেক বড় করে করতো, তোর মা এগুলো খুব ভালো পারতো, পুজো আচার সকল কিছু করতো। সে রথযাত্রা রথ টানতো, রথের ভোগ রান্না করতো, এত আনন্দ হতো তখন নের দিনগুলোতে। এখন আর এগুলো হয় না। এই গঙ্গা এতদিন পরে এই জিনিসটা শুরু করলো, বাড়িতে আনন্দ ফিরিয়ে আনলো গঙ্গা এই রথযাত্রা রথ ট্রেন। আর এদিকে দেখা যাচ্ছে মেঘনাথ তার বাবার সাথে দেখা করতে জেলে গিয়েছে। তখন সে তার বাবাকে সবকিছু বলে, গঙ্গা কিভাবে তার সব প্ল্যান ভেস্তে দেয়। গঙ্গা মাথার উপরে এসেছে তখন থেকেই আর মেঘনাথের কোনো প্ল্যান সাকসেসফুল হচ্ছে না। তখন মেঘনাথের বাবা বলে যে সব মানুষের একটা অতীত থাকে, তুমি ওর অতীত খোঁজো, অতীত খুঁজে অতীত বের করে নাও, তখন দেখবে যে তোমার সমস্ত কিছু ঠিক হবে। অতীত তখন মেঘনাথ বলল, গঙ্গার মতন বস্তির মেয়ের কি আর অতীত থাকতে পারে, ওর অতীত আর কি হবে? এই নিয়ে ভাবছিল। তখন মেঘনাথ ভাবতে থাকে যে গঙ্গার মতন বস্তির মেয়ের কি আর অতীত হতে পারে, ওর অতীত আর কি হবে, এটাই ভাবতে পারছিল না। আর এদিকে দেখা যাচ্ছে যে চৌধুরীর বাড়িতে পুজো শুরু হয়ে গেছে জগন্নাথ দেবের। তারা সকলে আরতির ওখানে দাঁড়িয়ে ছিল, ঠাকুর মশাই তাদের মন্ত্র পড়ে পুজো করছিল। এমন সময় তখন জেঠুমশাই বলে যে আগের দিনগুলো কত ভালো ছিল, কত আনন্দ উৎসব হতো। এই বলে তার বলে, হ্যাঁ আগের দিন অনেক ভালো ছিল। আর এদিকে দেখা যায় জেঠুমশাই এসে সিন্ধুজাকে বলছে, সিন্ধুজা তুমি এখনো রেগে আছো, উৎসব কেন পালন হয়? তোমার মুখ দেখে তো মনে হচ্ছে না। তখন গঙ্গা সকলকে আরতি নিয়ে দেয়, সকলে আরতি নিচ্ছিল। আর এদিকে গঙ্গা তখন অর্জুনকে আরতি দিয়ে দেয়। অর্জুন তো দেখে অবাক হয়ে যায় যে গঙ্গা আমাকে আরতি দিয়ে দিচ্ছে। গঙ্গা তখন সকলের কাছে আরতি নিয়ে, সকলে আরতি নেওয়ার পরে গঙ্গা রেখে দেয় এবং তখন মনে মনে বলে যে স্যারের মনে হয় খুব তার মায়ের কথা মনে পড়ছে, তার মাই তো এগুলো করতো, এই উৎসবগুলোর দিনের কথা তার খুব মনে হয়, মনে আছে, তাই সে মনে মনে কষ্ট পাচ্ছে। তখন গঙ্গা বলছে যে রূপালী দি চলো না কিছু একটা করি, নাচ গান কিছু হোক, কিছু না হলে তো ভালো লাগছে না। তখন রূপালী আচ্ছা তাহলে চলো, আমি গান গাইবো, তুমি রূপালী পিয়ালি সকলে ডান্স করবে। বলে আচ্ছা সমস্যা নেই চলো তাহলে। তখন রূপালী গান ধরে আর তখন গঙ্গা লালি পিয়ালি ওরা নাচতে থাকে। তারা নাচতে গঙ্গার নাচ মুগ্ধ হয়ে দেখছিল অর্জুন। তখন অর্জুনের কাছে যার জ্যাঠামশাই আসে, এসে বলে যে অর্জুন তোমার মা থাকতো ঠিক কীর্তন বসতো, কীর্তন হতো, সকলে মিলে কত আনন্দ উৎসব করতো।
তখন অর্জুনের জেঠিমা এসে বলে যে অর্জুন রথ কিন্তু শুরু হবে, রথের কিন্তু চাকা একবার ঘুরলে আর থামানো যাবে না। তখন অর্জুন বলে আচ্ছা ঠিক আছে, রথের চাকা যাওয়া শুরু হলে আর থামবে না। আর এইদিকে শালময়ী আসে, রথের চাকার থেকে একটা স্ক্রু খুলে দেয়, স্ক্রু খুলে দিয়ে সে যখনই যাবে তখনই রোমের ভিতর ঢুকে পড়ে অর্জুন আর উদয় দেখতে পেল নিচে তার বউয়ের আঙুলের আংটি পড়ে আছে। বলল মনে হয় সকালে এত ঝামেলার মধ্যে পড়ে গিয়েছে, খেয়াল করতে পারেনি। সে বলে উদয় এটা তার পকেটে রাখি। শালময় তো ঘাবড়ে গিয়েছে, এখন যদি উদয় বুঝতে পেরে থাকে এখানে আমি এসেছি তখন তো কি হবে, এই বলে বলল উদয় বলে আচ্ছা চল, সমস্যা নাই। অর্জুন বলল যে চলো দাদা ভাই তাহলে এখন যাওয়া যাক। তখন অর্জুনের সাথে উদয় রথটি ঠেলা দিয়ে বাহিরে নিয়ে যেতে থাকে। বাহিরে গিয়ে দেখে যে সকলে দাঁড়িয়ে আছে তাদের জন্য। উদয় আর অর্জুন বাহিরে আসার পর সকলে মিলে রথের ভিতরে সকল দেবতাগুলোকে রেখে, কারণ তারা আজকে তার মামা বাড়িতে যাবে, মামা বাড়িতে গিয়ে 7 দিন থাকবে, থাকার পর তারা আবার চলে আসবে বাবার বাড়িতে। এটাই ছিল তাদের নিয়ম। অর্জুন সুন্দর মতন এগুলো বসিয়ে রাখছিল, গঙ্গা এনে দিচ্ছিল। তখন গঙ্গা তাদেরকে দোল খাইয়ে খাইয়ে ওখানে বসিয়ে দিল। তখন তারা আনন্দের সহিত ওখানে বসে রথেরকে সকলে প্রণাম করে, প্রণাম করার পর সকলে নিয়ে বের হয়ে যায় মামার বাড়ির উদ্দেশ্যে। যখন রথটা চলা শুরু করে তখনই রথটার চাকা নড়বড় করতে থাকে। তখন অর্জুন রথটা শক্ত করে আর বলে যে চলো আমি ধরেছি, এখানে আমি সাপোর্ট দিচ্ছি, তোমরা এগিয়ে চলো। তখন গঙ্গা